দিন যতই যাচ্ছে আওয়ামী লীগ ততই সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কয়েক মাসের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে, নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম। এই কি ঘোষণা আজমিরি বাদন! ডক্টর ইউনূস উনি যে ক্ষমতা লোভী হবে এটা আসলে আমরা জানতাম না। ডক্টর ইউনূস যদি ওনার পদ থেকে উনি সরে না আসে তাহলে জনগণ ওনাকে জুতো দিয়ে পিটিয়ে কিংবা এই সরকারকে জুতা দিয়া পিটায়া দেশ ত্যাগ করাবে। দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে কেন কাঁদলেন ডক্টর ইউনূস, হাসিনার কেমন কাটলো আজ। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, তারা উন্মুখ হয়ে আছে বাধাগ্রস্ত করার জন্য। বলছেন তিনি যে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতর থেকে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে শরিয়ত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগো, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, তারা উন্মুখ হয়ে আছে বাধাগ্রস্ত করার জন্য। বলছেন তিনি যে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতর থেকে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এটা সাদামাটা চোখে দেখলে মনে হবে যে এটা আওয়ামী লীগকে উদ্দেশ্য করেই বলেছে, যে আওয়ামী লীগ চায় না যে গণতন্ত্রের উত্তরণ হোক, অর্থাৎ বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থায় যাক, নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হোক, এটা চায় না। এটা যতক্ষণ পর্যন্ত এরকম একটি অরাজক পরিস্থিতি রাখবে, একটা অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে, বিশৃঙ্খলা হবে, তাতে সুযোগ হবে, এটা সাধারণভাবে বলা হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে বিভক্তি এখন আওয়ামী লীগের বাইরে, তাতে কিন্তু অনেকেই, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে জামাতকে লক্ষ্য করে যে তারা নানা রকম অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে এবং এই বিলম্বিত হবার ফলে ফ্যাসিবাদের আবার পুনরুত্থান হবার সুযোগ সৃষ্টি হচ্ছে, দেশে বিশৃঙ্খলা চালানো হচ্ছে এবং এই কারণেই বিশেষ করে পিআর পদ্ধতির কথা উল্লেখ করে বারে বারে কিন্তু জামাতকে নিশানা করে বক্তব্য দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি জটিল পদ্ধতি এবং এই পদ্ধতিতে সরকার অস্থিতিশীল হবে এবং তারা এই কথাগুলো বলছে যাতে নির্বাচন সময় মতো অনুষ্ঠিত না হতে পারে। এছাড়াও যেই দাবিগুলো নিয়ে এনসিপি এবং জামাত ইসলাম বারবার কথা বলে, সেইগুলোকেও নির্বাচনকে ব্যাহত করা বা বিলম্বিত করার একটি প্রয়াস বলে বিএনপি কিন্তু প্রায় বলতো। তারা বলতো যে নির্বাচনের আগে সংস্কার হতে হবে, নির্বাচনের আগে বিচার সম্পন্ন হতে হবে, তারপরে নির্বাচন। আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে আর এক ফ্যাসিবাদী ব্যবস্থায় চাই না, ফলে মৌলিক সংস্কার হইতে হবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, নতুন সংবিধান করতে হবে, নতুন সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে। এরকম নানান রকম বক্তব্য কিন্তু বিগত সময় এসছে এবং এটা নিয়ে বিএনপির সঙ্গে তীব্র মতবিরোধ জামাত এবং এনসিপি, সেটি কিন্তু
লক্ষ্য করা গেছে। এবং জামাতের আরেকটি বড় দাবি ছিল যে এই নির্বাচন কমিশন সঠিক কিনা বা এই নির্বাচন কমিশন সমর্থ কিনা সেটা প্রমাণ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে, তখন তাদের যোগ্যতা তাদের দক্ষতা প্রমাণ হবে। অন্যদিকে এনসিপি পরিষ্কারভাবে নির্বাচন কমিশন সম্পর্কে বলেছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারে না, এই নির্বাচন পক্ষপাত দুষ্ট। সর্বশেষ যে নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে গিয়ে বলেছে যে এটি হচ্ছে একদিকে উর্দি পড়া, সামরিক উর্দি পড়া, অন্যদিকে হচ্ছে দলীয় লেবাস লাগানো। ফলে এই নির্বাচন কমিশন অযোগ্য, অপদার্থ এবং এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে না, এমন কড়া বক্তব্য কিন্তু তারা একাধিকবার দিয়েছে। তার কারণ হলো যে তাদের নিবন্ধন নিয়ে একটি ঝামেলা আছে, নিবন্ধনের সমস্ত শর্ত পূরণ না হবার কারণে এই বক্তব্যগুলো খুব কঠিনভাবে তারা উচ্চারিত করেছে। এর আগে মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের ব্যাপারে যে গেজেট নোটিফিকেশন করেছে সেই ক্ষেত্রেও তারা নির্বাচন কমিশন তখন ঘেরাও করেছিল, তখনও বলেছিল যে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, পাল্টাতে হবে। আগে স্বৈরাচার আমলের যে কাঠামো, সেই কাঠামোতে এই নির্বাচন কমিশন এসছে, যদিও এই সরকারের আমলেই এটি গঠিত হয়েছে, তারপরে এই নির্বাচন কমিশন বদলাতে হবে। এই সমস্ত ঘটনা প্রবাহ কিন্তু বিএনপি ভালোভাবে নেয়নি এবং তারা বলেছে যে এই সমস্ত বক্তব্য, নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য, রাষ্ট্রপতিকে সরাতে হবে, বাদ দিতে হবে এখনই, এই বক্তব্য এবং কোনো কোনো মহল থেকে যখন জেনারেল ওয়াকারের কে উদ্দেশ্য করে বক্তব্য রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলোতে বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে পরিষ্কারভাবে বলেছে এগুলো হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। আর বিশেষ করে আগে সংস্কার, আগে বিচার হতে হবে, তারপরে নির্বাচন, এই কথাগুলোকেও বিএনপি বারবার বলেছে যে এটি নির্বাচন পেছনের ষড়যন্ত্র। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্য এই কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন দেশের ভেতরে এবং বাইরে একটি গোষ্ঠী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে, উন্মুখ হয়ে আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য আর বিএনপির বক্তব্য নিশ্চয়ই এক না, কিন্তু একভাবে কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু সেই কথাটাই আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একাঙ্গিকে এক দৃষ্টিকোণ থেকে বলছেন যে একটা গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য উন্মুখ হয়ে আছে, অন্যদিকে বিএনপির তরফ থেকেও কিন্তু এক বা একাধিক গোষ্ঠী বা দলকে ইঙ্গিত করে বলেছে যে তারাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এখন শেষ পর্যন্ত কি হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন শক্তি আসলে নির্বাচন পেছাতে চায়, সেটা নিশ্চয়ই সামনের প্রতিক্রিয়া দেখলে বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে, নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি আজমির হক বাঁধন যে আপনি নিজের সোশ্যাল হ্যান্ডেলেই বারবার নানা রকমের হতাশার কথা লিখেছেন, প্রতিবাদের কথা লিখেছেন, দুঃখের কথা লিখেছেন যে এই দেশটা আপনি চান না, এরকম করে চান না, এরকম করে হোক। গোলাপ রানী বলছে এরকমই হওয়ার কথা ছিল, আপনি কি অন্যরকম কিছু ভেবেছিলেন, অন্যরকম কিছু হবে? ভাইয়া তো যেহেতু এই বিষয়ে তার এক ধরনের জ্ঞান আছে, সে এক এটা আমি বলবো তার থিসিসও আছে, যে সে পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে জানেন জিনিসটা নিয়ে, সে অনেক দিন ধরে কাজ করছেন, তো তার একটা প্রস্তুতি ছিল। কিন্তু আমি তো আসলে ওই সময়ে ওই মুহূর্তে যখন আমি রাস্তায় গিয়েছি, আমি রাস্তায় মানুষকে যেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং আমি ওখানে যে সৌহার্দ্য দেখেছি, যেই পরিমাণে মানুষ, কারণ আমি একটা জিনিস আমার কাছে খুব মনে হয়েছে যে এত আন্দোলনে এত মেয়ে, এত নারী রাস্তায় ছিল, একটা কিন্তু এরকম ঘটনা আপনি শুনবেন না যে ওখানে কাউকে হেনস্থার শিকার হতে হয়েছে। সো কেন? কারণ হচ্ছে আমরা এত সেফ ফিল করেছি রাস্তায়। সো ওই রকম একটা সিচুয়েশন দিয়ে যখন আসলে একটা সরকারের পতন হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হবে, এবং আমার কাছে তো আসলে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না। আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়েছেন তারা হয়তো সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবেন। কিন্তু গত এক বছরে আমি একদমই খুব সাধারণ মানুষ, কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে মব কালচার তৈরি হয়েছে, নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে, তারপর হেনস্থা করা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, ইভেন 32 নম্বর ভেঙে দেওয়া হলো, নাটক পাড়ায় নাটক করা নাটক বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পকলায় নানান ঘটনা ঘটছে। তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আসার কোনো আলো দেখাচ্ছে না, বরং আমরা যা ছিলাম, আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম, আমি তো এগুলো দেখেছি,
এরকম না যে এগুলো আমি জীবনে দেখি নাই, এই প্রথম দেখছি, এরকম না। কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন শৃঙ্খলার যে অবস্থা, মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম। এই কি ঘোষণা, আজমিরি বাদন! ডক্টর ইউনূস উনি যে ক্ষমতা লোভী হবে এটা আসলে আমরা জানতাম না। ডক্টর ইউনূস যদি ওনার পদ থেকে উনি সরে না আসে তাহলে জনগণ ওনাকে জুতো দিয়ে পিটিয়ে কিংবা এই সরকারকে জুতা দিয়া পিটায়া দেশ ত্যাগ করাবে। কিন্তু কেনই বা ঠিক 1 বছর পরে, যারা নাকি 5 আগস্টে বিশেষ করে ভূমিকা ঢাকার রাজপথে বিভিন্ন গণমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে লাইভে এসে মানুষকে একত্রবদ্ধ করছে শেখ হাসিনা সরকার পতন করার জন্য, আজ ঠিক 1 বছর পরে এসে ঠিক তারাই ডক্টর ইউনূসের চরম আকারের বিরোধিতা করতেছে ডিরেক্ট আপনার টক শোতে এসে সরাসরি লাইভে। কেন? উনি কি বললো যে 5 আগস্ট যখন নাকি আপনার মানে ছেলে মেয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একত্র হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য রাজপথে নেমে আসছে, তখন কিন্তু কেউ বেশ্যা বলে গালিগালাজ করে নাই। কিন্তু এখন এই এনসিপি বা তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান নারীদেরকে বেশ্যা বলে গালিগালাজ করে। নারী ঢাকা শহরে কিংবা গ্রাম অঞ্চলে বাংলাদেশে আনাচে কানাচে রাত বেড়াতে সন্ধ্যা রাতে 7টা কিংবা 8টার দিকে নিত্যদিনের প্রয়োজনীয় যদি কোনো জিনিসপত্র আনতে হয়, বাসায় যদি কোনো পুরুষ প্লাবান না থাকে, সেই নারীকে আপনার ধর্ষণের শিকার হতে হয়, না হলে কোনো চরম আকারের একটা বিপদের মুখোমুখি তাকে আসলে পড়তে হয়। কিন্তু কেন? শেখ হাসিনার আমলে এগুলো ছিল না। বর্তমান তাদের নিজেদের মুখ থেকেই এই ধরনের কথাবার্তা বের হচ্ছে। উনি আরো একটা কথা কি বললো যে ডক্টর ইউনূস জানতাম না যে উনি এত বড় একজন ক্ষমতালোভী মানুষ। শুনেন, আমরা শুরু থেকে বুঝতে পারছি যে এই মানে সুদখোর ইউনূস ওনার ক্যারেক্টারটা হচ্ছে এরকম, ওনার ক্যারেক্টারটা হচ্ছে ক্ষমতালোভী। উনি অনেক দিন ধরে চাইছে বিদায়ী উনি এই কাজটা ঘটাইতে পারছে। কোনটা? শেখ হাসিনা সরকারের পতন, আমেরিকার ব্রাইডেন সরকারের আপনার নেতৃত্বে বা অর্থ দিয়ে, বুঝতে পারছেন? ইভেন দেখেন উনি কতটা মানে ক্ষমতালোভী। এই গ্রামীণ ব্যাংকের যেই আপনার আইন আছে, বা উনি তো এমডি তাই না, তো ওনার ক্ষেত্রে একটা নিয়ম আছে, বা প্রতিটি এমডির ক্ষেত্রে একটা নিয়ম আছে যে নাকি আপনার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হবে কত 60 না 62 বছর, যেন সরি গাইস ভুল হলে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। যাই হোক, ধরে নিলাম যে 60 বছর, যে 60 বছরের উপরে কেউ থাকতে পারবে না। কিন্তু ডক্টর ইউনূস এটার বুড়ো আঙ্গুল দেখাইছে। ডক্টর ইউনূস এটার বুড়ো আঙ্গুল দেখাইছে। কিন্তু কেন? উনি ক্ষমতায় থাকতে চায়, উনি ক্ষমতায় থাকতে চায়। আর এই গ্রামীণ ব্যাংকটাও না আওয়ামী লীগ সরকারের হাত ধরে পাইছে। মানে যেই প্লেটে খাইলো ওই প্লেটই মীর জাফরের মতো বুগলা করে চলে আসছে এই ডক্টর ইউনূস। এই বইটা খাটাস শুরু থেকেই ক্ষমতালোভী। মানে আল্লাহু আলাম ভাই, মরণের কথা বলা যায় না, মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমারও এখনো আমি মরে যেতে পারি, 1 সেকেন্ডের ভরসা নাই। এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আর ওনার কথা নাইবা বললাম, 1 পা হয়তোবা আল্লাহ তুমি ভুলে মাফ করো কবরস্থানে চলে গেছে, তারপরও এই বইটা খাটাসের এই অবস্থা। তবে যাই হোক, সবচেয়ে বড় যেই মানে আনন্দটি আসলে কলিজার ভিতরে দেয় সেটি হচ্ছে বাংলার জনগণ এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, কিংবা তারা যে 5 আগস্ট এনসিপি কথা শুনে বা সমন্বয়কদের কথা শুনে রাজপথে নেমে আসছে, আজকে তারাই প্রতিনিয়ত প্রতিবাদ জানাচ্ছে যে আমরা ভুল করছি, এই গণ অভ্যুত্থান করে আমরা জীবনের সবচেয়ে বড় একটি পাপ করছি, বাঙালিকে ধ্বংস করে দিছি, এইভাবে বলতেছে। যাই হোক দর্শক বন্ধুরা, একে একে সাধারণ মানুষ বুঝতে পারতেছে। 2 দিন পরে দেখবেন আজকে আপনার উপদেষ্টা আসিফের পদত্যাগের জন্য আপনার কুমিল্লা মুরাদনগর থেকে বড় একটি সমাবেশ বা মিছিলের ডাক দিল, বা তারা করছে, বা চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় তারা ঘেরাও করবে আসিফ মাহমুদের পদত্যাগের জন্য। একদিন বা সময়টা খুবই নিকটে ডক্টর ইউনূসেরও দেখবেন পদত্যাগের জন্য বাংলার মানুষ নেমে আসবে। শেখ হাসিনা তো ইন্ডিয়া পালাইতে পারছে, ওরা যাবে কোথায়? ওরা যাবে কোথায় যখন আপনার এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের পতন হবে? দেখতে পারবেন এয়ারপোর্ট টোটালি বন্ধ থাকবে, বর্ডারগুলোতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে বা সাধারণ সমর্থককারী আছে না, তারা সবাই যায়া মনে করেন ঘেরাও দিবে, কাঁধে কাঁধ মিলে ঘেরাও দিবে, যাতে একটা মশা পর্যন্ত বের না হতে পারে তাদের চোখের আড়াল দিয়ে। মিলাই নিয়েন কথাটা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ 5ই আগস্ট 2025, এই মুহূর্তে রাত 9:27 দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে কেন কাঁদলেন ডক্টর ইউনূস, হাসিনার কেমন কাটলো আজ। বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিতে চাই। আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে আপনাদের প্রশ্ন বা মতামত লিখুন। একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছি এখনই, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেছেন যে আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তবে ধারণা করা হচ্ছিল যে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখও দেবেন, কিন্তু এই ঘোষণার মধ্য দিয়েও স্পষ্ট হয়ে গেল যে ফেব্রুয়ারির রোজার আগে, যদি 18 বা 19 ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়, তাহলে একটি সুইটেবল ডেট আছে, সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি। অনেকেই ভাবছেন যে 12ই ফেব্রুয়ারি আসলে নির্বাচন কমিশন এই নির্বাচনের তারিখ দেবেন। তবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকে অনেক ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, বহু বর্ণিল, বহু বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।